আপনাকে একটা কথা বলবো। ইরহার শান্ত কণ্ঠে ভ্রু কুচকে তাকায় আহিল। সন্দিগ্ধ কণ্ঠে বলল, বলো। এক পেশে শুয়ে মোবাইল টিপছিল আহিল। চোখ দুটো ফোন থেকে সরিয়ে একবার ইরহাকে দেখে আবার মোবাইল ফোনে নিবদ্ধ হলো। ইরহার বুক ধড়ফড় করছে। কি গহনতর সে, তার হাত পা কাঁপছে, জিভ শুকিয়ে যাচ্ছে। ইরহার এই দীর্ঘ সময় নেওয়ার করুণ আহিল আবার তার দিকে তাকালো। উঠে বিছানায় পা ঝুলিয়ে বসে পড়ল। বলছো না কেন? ইরহা ভয়ে ভয়ে বলল, আমার পিরিয়ড মিস হয়েছে। তো কোনো সমস্যা? ইরহার কোনো কিছু বলতে ইচ্ছে হলো না। এই লোক কি কিছুই বোঝে না? একটা প্রেগনেন্সি কিট এনে দেবেন? সহসা মাথা তুলে তাকালো আহিল। নেত্রস্থলে বিস্ময়, স্থির চাহনি। উঠে দাঁড়ালো, দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, মাকে জানিয়েছ? না, শিওর হয়নি তাই। ওকে, আমি যাচ্ছি। আহিল দ্রুত পায়ে চলে যায়। ইরহা দাঁড়িয়ে রয়। আহিলের চোখ মুখে কোনো খুশির ছায়া দেখতে পেল না সে। মেয়েটার মন ক্ষুণ্ণ হয়। তার শাশুড়ি তাকে রোজ শাসায় একটা সন্তানের জন্য, বকাঝকা করে। আর আজ সবার খাওয়া শেষ, বাসনকুসন গুছিয়ে রাখছে ইরজা। একটু দূরে সোলাইমান দাঁড়ানো, সে রান্নাঘরে ঢুকবে না, আমিনার নিষেধ আছে। রিনিকে গরম দুধ করে দিয়ে এলো ইরজা। তবে আজ একটা অদ্ভুত কাজ করলো সে। 1 গ্লাস দুধ সাধলো সোলাইমানকে। সোলাইমান মাথা নিচু করে আপত্তি করলো। ইরজা জোর করতেই শশী এসে পড়ল সেখানে। কপাল কুঞ্চিত করে বিরাগ দেখিয়ে খলবলিয়ে বলে উঠল, এত পিরিত কেন? বাপের বাড়ি থেকে এনে খাওয়া। ইরজার খুব রাগ হলো, তবে নিজের কাজে দমে গেল না সে। সোলাইমানকে দুধটুকু খাইয়েই ছাড়লো। ইরজা অবশ্য তাকে জোর করতো না। শশীর সাথে ঝগড়া লেগে যেত। তার এখন ঝগড়া করার মুড নেই। তবে শশীকে গরম তেলে ভেজে নেওয়ার লোকটুকু সামলাতে পারল না সে। সোলাইমানের প্রতি এই আদিক্ষেতার শরীর রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। সে চিৎকার চেঁচামেচি শুরু করলো। আলমি বিছানায় শুয়ে আছে, এক হাত মাথার নিচে রাখা, চোখ বুজে কী যেন ভাবছে। শশীর তীক্ষ্ণ স্বর খুব স্বল্প মাত্রায় শুনতে পেল সে। ওভাবে পড়ে রইল আলমির। ইরজা রুমে এসে দেখতে পেল আলমি শুয়ে আছে। দরজা বন্ধ করে আছে। এসে উকি ঝুঁকি মেরে দেখতে লাগলো আলমির ঘুমিয়েছে কিনা। চট করে আঁকি বলল মেরে প্রশ্ন করে পুরুষটি, কিছু বলবে? ইরজা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, না। তাহলে? আপনি ঘুমিয়েছেন কিনা দেখছিলাম। আলমির ওপাশে ফিরে শুলো, বলল, লাইট অফ করো, ঘুম আসছে আমার। ইরজা বাতি নেভাতে গেলে আলমির আবার পাশ ফিরে বলল, ঘুমিয়ে পড়ো, বই নিয়ে বসো না। ইরজা শুনলো কিনা কে জানে। সে বাতি নিভিয়ে নরম পায়ের ড্রয়ারের কাছে গিয়ে ডায়েরিটা বের করলো। চুপি চুপি সেটা নিয়ে রুমে থেকে বেরিয়ে গেল। বারান্দা লাগোয়া সে ডিভানে গিয়ে বসলো। তার প্রস্থানে টের পেলেও কোনো প্রতিক্রিয়া করলো না আলমির। সবাই ঘুমিয়ে পড়েছে। ইরজা মেঝেতে বসলো, ডায়েরিটা রাখলো ডিভানের ওপর। ল্যাম্পপোস্টে জ্বালিয়ে ডায়েরির পাতায় মুখ ডোবালো। অতীত। দেয়ালের সাথে এক পা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আলমির। পরন্ত বিকেলে আদুরে নিষ্প্রভ মিয়ে রোদ ঝরছে আকাশের গা বেয়ে। তাকে দেখে চোখ কুচকালো সুলতানা। পাত্রপক্ষরা চলে যাওয়ার সময় সেলিম 500 টাকা দিয়েছে সুলতানাকে। তা নিয়ে কি উচ্ছ্বাস তার। আলমিরকে বাড়ির কাছে দেখে সন্দেহ চোখে তাকালো। কাছে এসে বলল, আপনি কে? আলমির সহজ হেসে বলল, তুমি প্রিয়তার বোন? হ্যাঁ। কি নাম তোমার? সুলতানা। আপনি কে? আমি প্রিয়তার স্যার। ও, আপনি স্যার? বাড়িতে আসেন। ওরা কারা? আপারে দেখতে আসছিল, আমাকে 500 টাকা দিছে। পরশু আপার বিয়ে। তোমার আপু কি রাজি? তা তো জানি না। জানো না কেন? আপুকে জিজ্ঞেস করবে সে এ বিয়েতে রাজি কিনা, ছেলে তার পছন্দ কিনা। এখন জিজ্ঞেস করে কি হবে? আপার তো পরশু বিয়ে। আপনি আসবেন না? আমাকে তো দাওয়াত দাওনি। আপাকে বলবো দাওয়াত দিতে, আপনি বাড়িতে আসেন। না, চলে যাব। এটা নাও। এটা কি? ঝলমলে একটা কাগজে মোড়ানো কিছু একটা। সেটি সুলতানাকে নেওয়ার জন্য বলল আলমির, এটা একটা গিফট। পরীক্ষা ভালো করার জন্য তোমার আবু পেয়েছে। আজ আসার সময় কোচিংয়ে ফেলে এসেছে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দিয়ে যাই। নাও, এটা তোমার আবুকে দিও। আসি আমি। আচ্ছা। সুলতানা প্যাকেটটি নিয়ে দৌড় দিল। দৌড়। আজ এমনিতেও সব কাজে তার আকাশ ছোঁয়া উৎসাহ। বোনের হবুবর থেকে টাকা পেয়েছে, এখন আবার বোন গিফট পাচ্ছে। আজকের দিনটাই খুব ভালো। প্রিয়তার থম মেরে বসে আছে। কাল বাদে পরশু তার বিয়ে। প্রিয়তার খুব আলমিরকে মনে পড়ছে। ছেলেটা কি তাকে পছন্দ করতো? যদি করে থাকে তাহলে পরশু যে তার বিয়ে, ছেলেটা আসবে এ বিয়ে ভাঙতে। বিয়ে হলে আর কখনো ছেলেটার সাথে তার দেখা হবে না। প্রিয়তা নিজেকে গালি দিল। গত 2 দিন তো আলমির তার পিছু নেয়নি।
সেই আজ আগ বাড়িয়ে তাকে ফোন করেছিল। ছেলেটা তো শুনতে পেয়েছে তার বিয়ের কথা। ইস, কি লজ্জা! ফোন করার কি দরকার ছিল? আপার এই দেখ। সুলতানা প্যাকেটটা প্রিয়তাকে দিল, বলল তার স্যার দিয়েছে। প্রিয়তা অবাক হলো। কোন স্যার? প্রিয়তার হঠাৎ করে আলমিরের কথা স্মরণ হলো। ছেলেটা তার বাড়ি পর্যন্ত চলে এসেছে। কি সাংঘাতিক! প্রিয়তা ভয় জানানো কণ্ঠে বলল, ছেলেটা কি লম্বা ফর্সা? হ্যাঁ। হাতে কি একটা ঘড়ি আছে কালো রঙের? আছে। প্রিয়তা নিশ্চিত এ আলমিরি হবে। সে চটজলদি প্যাকেটটি ছিঁড়ে ফেলল। দেখতো একটা কালো রঙের মোবাইল ফোন। ভয়ে হাত পা কাঁপা শুরু হলো প্রিয়তার। মোবাইল ফোন? আপারে, এই স্যার তোরে মোবাইল ফোন দিল কেন? প্রিয়তা শুকনো ঢোক গিলল। হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। সুমনা মেয়েকে ডাকতে এসে মেয়ের হাতে ফোন থেকে চেঁচানো শুরু করলেন। প্রিয়তা যখন জোচ্ছয়ে কোনো জবাব দিতে পারল না, তখন কয়েকটা চর থাপ্পড় পড়ল তার গালের ওপর। তিনি বিলাপ করতে লাগলেন, এই জন্য তোরে কলেজে পাঠাইছি? কোন ছেলের সাথে রংঢং শুরু করছিস? আজ বাদে কাল বিয়ে, আর তুই কি না? আজ আসুক তোর বাপ। সিসি। প্রিয়তা মারের চোটে কাঁদতে লাগলো। সুলতানা ভয় ততস্থ হয়ে আছে। সুরমা ফোনটা কেড়ে নিয়ে গজরাতে চলে গেলেন। প্রিয়তার রাগ চাপলো আলমিরের ওপর। আজকের পর আর কখনো সে আলমিরের কথা মনে করবে না, কখনো না। ডায়েরিটা বন্ধ করে ফেললো ইরজা। বুকটা কেমন ভার হয়ে আসছে। বুকের ভেতর এক অস্বস্তিকর অস্থিরতায় ভরে গেল। আলমির কেন ফোনটা প্রিয়তার জন্য পাঠালো? এত সহজ সব কিছু। প্রিয়তার জন্য মন খারাপ হলো ইরজার। মেয়েটা কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার। ইরজা অবাক হয়। এই আলমির আর সেই আলমিরের মাঝে বিস্তর তফাৎ। তবে ইরজার মনের দুয়ারে কোথাও সেই আলমিরকে দেখার লোভ জাগলো। স্বামীরূপী আলমিরকে তো সে দেখেছে, তবে প্রেমিকরূপী আলমির কেমন ছিল তা পড়তে পড়তে এক অদ্ভুত শিহরণে মনটা দুলে ওঠে। ইরজা ডায়েরিটা নিয়ে রুমে চলে যায়। ডয়ারে রেখে বিছানায় শুয়ে পড়ে। আলমির কি ঘুমিয়েছে জানার জন্য মিহি কণ্ঠে ডাকলো সে। শুনছেন? ঘুমাননি আপনি? না, ঘুম আসছে না। কেন? জানি না। একটা কথা বলবো? বলো। ইরজা চুপ করে রইল। সে আচ্ছা আলোতে ফ্যানের দিকে চেয়ে আছে। আলমির পাশ ঘুরে শুলো। ইরজাকে বলল, বললে না কি বলবে? আমাকে একটু জড়িয়ে ধরবেন? আলমির জবাব দিল না, শুধু নিজের মধ্যকার দূরত্ব কমিয়ে এনে প্রিয়তমার কোমল দেহটিকে নিজের বক্ষ পাতাটনের সাথে মিশিয়ে নিল। আলমির উষ্ণ শ্বাস ইরজার চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে। ইরহার প্রেগনেন্সির খবর ছড়িয়ে গেল। সবার মাঝে তুমুল উদ্দীপনা। রিনি তো মহা খুশি। শশী এতদিন চোটপাট করলো, এখন ইরহার প্রতি তার মন নরম হয়েছে। শরীফ আশরাফও উচ্ছ্বসিত। হবু দাদা হওয়ার খুশিতে তিনি ইরহাকে একটা হার গিফট করলেন। আজ ইরহার বাবা মাকে আমন্ত্রণ করা হয়েছে। তাদের খুব আপ্যায়ন করা হলো। আমেনা আশরাফও কিছুটা তিথিয়ে আছেন। তবে চিন্তা নিমগ্ন আহিল। মাকে একা পাচ্ছে না কোথাও। আমেনা আশরাফ ছেলের সাথে একা কথা বলতে চান। ইরহার বাবা মা চলে যাওয়ার পর ইরহাকে নিজের রুমে নিয়ে এলো ইরজা। সেখানে আরও আছে রিনি। সকলের মাঝে খুশির হিমেল হাওয়া। ইরজা বলল, আপু, বাবু হলে কিন্তু আমি নাম রাখবো। আচ্ছা, ছেলে হবে না মেয়ে হবে বলো তো? আমি কী করে বলবো? একটা মেয়ে বাবু হলে ভালো হবে, একদম রিনির মতো। রিনির নাক টিপে দেয় ইরজা। ইরহার মনটা খুশিতে ভরে ওঠে। খিলখিল করে হাসে। তবে মন কুটিরে কোথাও একটা সংকোচ সংশয় উকি দিচ্ছে। সবার মাঝে খুশির ছায়া থাকলেও আহিল এখনও নিরুত্তেজ। কি এমন হয়েছে তার? ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে মা ছেলে। আহিলের চোখে মুখে অমাবস্যার অমানিসা। মা আমিনাও অনেক বিধ্বস্ত। তিনি মুখ খুললেন, খুশি হয়েও আমি খুশি হতে পারছি না। যদি মেয়ে হয়? আহিল নিশ্চুপ, তার নত মুখ। আমিনার নিজ গর্জে বললেন, আমার কপালেরই দোষ। কোন কুক্ষণে তোর বাবার সাথে আমার দেখা হয়েছিল? আহিল নীরবতা ভাঙল, বলল, এখন আমি কি করব? এই বাড়িটা আলমিরের মায়ের। এটা ওই পাবে। ব্যবসায় শেয়ারও ওর পার্সেন্টস বেশি। পরিবারে বড় ছেলে। আমি তোদের জন্য কি করব? তুমি বাবাকে কেন কিছু বলছো না? ওই শয়তানটার জন্যই এত কিছু। কি বললে? আমিনা চুপ হয়ে গেলেন। শরীফ আশরাফ ভীষণ ধূর্ত স্বভাবের সাথে উচ্চবিলাসী। তার এই লোভই একদিন তাকে ডোবাবে, সাথে আমিনা আশরাফকেও। সেই শঙ্কায় সর্বদা তটস্থ হয়ে থাকেন তিনি। ডায়েরিটা পায়ের ওপর নিয়ে বসে আছে ইরজা। পড়বে কি পড়বে না ভাবছে। তার মনের মাঝে নানা ধরনের প্রশ্নরা দ্বার খুলছে। ইতি উতি করে ডায়েরিটা খুলল ইরজা। অতীতের স্মৃতিতে ডুব দিল। খাওয়া শেষে প্লেটে হাত দিয়ে বসে আছে আলমির। শরীফ আশরাফ টিস্যুতে মুখ মুছে ছেলের দিকে চাইলেন। আমিনা বসে আছেন। কি হলো? আলমির নম্র স্বরে বলল, আমার কিছু বলা আছে। বলো।
আহিলের মাঝে চঞ্চলতা দেখা গেল। সে জমে রইল সেখানেই। আলমির তাকে বলল, তুই ঘরে যা, বাবার সাথে আমার কথা আছে। কিছুটা রাগে চোখে ভাইকে দেখল আহিল। মায়ের কড়া দৃষ্টিতে উঠে চলে গেল। আমেনা কৌতূহল গলায় বললেন, কি এমন গোপন কথা তোর? গোপন না। আলমির হাত ধুয়ে নিল, বলতে লাগলো, আমি একটা মেয়েকে পছন্দ করি। ও আমাদের কলেজেই পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার। ওর নাম প্রিয়তা। বাবা গার্মেন্টসের সুপারভাইজার, মা বাড়িতেই থাকে। দুই বোন ওরা। শান্তিনগরে ওদের ছোট্ট একটা বাড়ি আছে, ওরা ওখানেই থাকে। প্রিয়তার বাবা ওর বিয়ে ঠিক করেছে, আগামী পরশু ওর বিয়ে। তো এখন আমি কি করতে পারি? আমিনার বিষয় যেন শেষ হচ্ছে না। এই ছেলে এতদের কি করে ঘরালো? মাথা উন্নত করে চাইল আলমির। বলল, আমি ওকে বিয়ে করতে চাই। শরীফ আশরাফ চোখের আকৃতি বদলালেন। রাগে মাথা ছেড়ে যাচ্ছে আমিনার। শরীফ গম্ভীর কণ্ঠে বললেন, একজন গার্মেন্টসের সুপারভাইজারের মেয়েকে বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিস? আলমির জবাব দিল না। শিওর নত করে টেবিলের দিকে আঁখি যুগল নিবদ্ধ করে রইল। আমিনার ক্রোধ যেন বেড়েই যাচ্ছে। তিনি কিছু বলতে গিয়ে স্বামীর নির্দেশনা থেমে রইলেন। পরীক্ষা শেষ হোক, পরশু প্রিয়তার বিয়ে। তো এখন আমি কি করতে পারি? আপনি ওর বাবার সাথে কথা বলতে পারেন। কোন বিষয়ে? আলমির মাথা তুলল। সেই চাহনি, নমনীয়তা। বাবার মুখের দিকে সরল দৃষ্টি রেখে বুকে সাহস সঞ্চার করে আলমির বলে, আমাদের বিয়ের বিষয়ে? বিয়ে করে খাওয়াবে কি? আমেনা ফট করে রাগ উবড়ে প্রশ্নটা করে ফেললেন। শরীফ নাক ফোলালেন। আমার পরীক্ষা শেষ হতে আর কিছুদিন বাকি। আমি কিছু একটা জোগাড় করে নেব। ছেলেকে বিয়ে করালে কি বাবার দায়িত্ব শেষ হয়ে যায়? শরীফ নড়ে চড়ে বসলেন। একটা সুপারভাইজারের মেয়েকে ছেলের বউ করাটা সমীচীন মনে হচ্ছে না তার। তিনি কাষ্ঠ গলায় বললেন, পছন্দ করা আর প্রেম করা এক নয়। তুই কোনটা করেছিস? আমি ওকে পছন্দ করি। মেয়েটার কোনো ছবি আছে? আমেনা খেকিয়ে উঠলেন। আপনিও কি ওর সাথে পাগল হয়ে গেলেন? কথা বাড়িও না। শরীফের কঠোর স্বরে থমকে গেলেন আমেনা। আমির বলতে শুরু করলো, আমি একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। আমার মোবাইলটা প্রিয়তার বোনের মাধ্যমে ওর কাছে পাঠিয়েছি। ওর বাবা মা দেখলে নিশ্চয়ই ঝামেলা করবে। সেটা কি হওয়ার নয়? আমি ইচ্ছে করেই করেছি। মেয়েটার সাথে নিশ্চয়ই খারাপ কিছু হবে। হতে পারে। শরীফ ঠান্ডা মেজাজে কিছু সময় ভাবলেন। ছেলেকে কঠোর স্বরে না করতে পারলেন না, কিন্তু নিজের মর্যাদাপূর্ণ অবস্থান বিবেচনায় এমন ঘরে ছেলেকে বিয়ে করাতেও নারাজ তিনি। ছেলেকে সময় দিতে বললেন, পরে জানাবেন। সেই রাতে আলমিরের ঘুম হলো না। সারা রাত ছটফট করে কাটালো। পরদিন সকালে বাবার মুখোমুখি হলো সে। বাক বিতন্দায় রাজি হলেন শরীফ আশরাফ। তবে তার কিছু শর্ত আছে। এহেন অবস্থায় সকল অন্যায় শর্ত সঠিক মনে হলো আলমিরের কাছে। বাড়ির পুরনো মরচা পড়া লোহার গেটটি হালকা হাতে ঠেলে ভেতরে ঢুকলেন শরীফ। আলমিরও আছে সাথে। বাড়িতে মাত্র 4টি প্রাণী। তারা হইচই কম থাকার কথা, কিন্তু ভিতরে ঘর থেকে খুব শোরগোল আসছে। আলমিরের কলিজা কেঁপে উঠল। অস্থিরতায় হাত পা অবশ হয়ে আসছে। সুলতানা বেরিয়েছে ঘর থেকে। আলমিরকে দেখতে পেয়ে ছুটে এসে রাগ দেখিয়ে বলল, আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি স্যার না। আর ওই ফোন কেন দিয়েছেন? আপা তো কোচিংয়ে পড়ে না। আলমির ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, তোমার আপু কোথায়? আজকে আপার বিয়ে, ঘরে সবাই আছে। উনি কে? সুলতানা শরীফ আশরাফকে ইঙ্গিত করে প্রশ্ন ছুড়ল, উনি আমার বাবা। তোমার আপুর তো কাল বিয়ের কথা ছিল। হ্যাঁ, এই যে আপনি মোবাইল দিছিলেন, ওই কারণে আপুর রাগ হয়েছে, তাই আজকে বিয়ে। আলমির যেন এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল। চাপা কষ্টে শ্বাসকষ্ট শুরু হলো তার। মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে। শরীফ আশরাফ ছেলেকে অভয় দিলেন। তারা ভেতরে গেলেন বাড়ির। ঘরে ঢুকে দেখলেন খুব কোলাহল। মহিলাদের তেমন অংশগ্রহণ নেই। কিছু পুরুষ লোক বসে আছে বসার রুমে। তমিজ খুব চমকালেন। বললেন, আপনারা কারা? শরীফ জবাব দিলেন, আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি। দেখতে এসেছেন মানে? আমার মেয়ের আজকে বিয়ে। কাল দেখতে এসে আজই বিয়ে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাদের কোনো কারণ নেই। তিনি হেঁটে গিয়ে চৌকির উপর বসলেন। নড়বড়ে চৌকি। আলমিরের দিকে তাকালেন। আলমির নিরুপায়, অসহায় দৃষ্টি। চুপ হয়ে দাঁড়িয়ে রইল। সেলিম আর চোখে নজর আলীকে ইশারা করলো। নজর আলী তমিজকে ডেকে নিয়ে বাইরে গেলেন। কিছু সময় পর ফিরে এলেন। তমিজ আসতেই শরীফ বললেন, আপনার মেয়েকে নিয়ে আসুন, আমি একবার দেখতে চাই। আপনি বললেই হলো? আমার মেয়েকে বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার এখন যান। বিয়ে তো হয়ে যায়নি। আপনি আনুন, আমি একবার দেখতে চাই ওকে। কেন আমার ছেলে দুদিনের পরিচয় আপনার মেয়েকে বিয়ে করতে চেয়েছে? আলমির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তমিজ খেপে উঠলেন। শরীফ আশরাফও নাছোড়বান্দা। তিনি গো ধরে বসে রইলেন। তবে বাবার উপস্থিতিতে একটা কথা বলল না আলমির।
সেলিমের বুক ধরফর করছে। শরীফ আশরাফের পোশাক আশাক তাকে ভয় ধরিয়ে দিয়েছে। পোশাকের নিপাট ভদ্রলোক, কথাবার্তা উঁচু পর্যায়ে মানুষের ছাপ পাওয়া যায়। সেলিম তার বাবা চাচাকে উস্কে দিল, তারাও এই সেই বলে ঝামেলা পাকালেন। শরীফ আশরাফ অত্যন্ত শীতল মেজাজে বসে রইলেন। তার এক কথা, তিনি প্রিয়তাকে না দেখে নড়বেন না। বাধ্য হয়ে প্রিয়তাকে আনা হলো। লাল রঙের বেনারসিতে তার দেহ মোড়ানো, কানে গলায় সোনার জিনিস, ঘোমটা টানা সোনা মুখ, যেন ওই অঙ্গে আগুন চলছে। কি উত্তাপ! সোনা রঙে ঝলমল করছে প্রিয়তা। কেউ দৃষ্টি ফেরাতে পারে না। শরীফ আশরাফ এবার বুঝতে পারলেন তার সাদাসিধে ছেলে কোথায় এত সাহস পেয়েছে। প্রিয়তাকে দেখে লালা ঝরছে সেলিমের। ইচ্ছে হচ্ছে এখনই গিলে ফেলে। সবার চাহনি উপেক্ষা করে একজোড়া চোখ প্রিয়তার হৃদয়ে দ্বারে করাঘাত করল। ওই দৃষ্টিতে অনিঃশেষ মুগ্ধতা। প্রিয়তা বিস্মিত, ছেলেটা সত্যি এসেছে। শরীফের কথা মতো প্রিয়তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। তমিজ গরম হয়ে গেলেন। শরীফ আশরাফকে ছেলেসহ চলে যেতে বললেন। শরীফ সুলতানাকে ডাকলেন, এক টুকরো কাগজ দিতে বললেন। সুলতানা ছুটে গিয়ে তার স্কুলের খাতা নিয়ে আসলো। শরীফ একটা কলমও চেয়ে নিলেন, তারপর লিখলেন আর বললেন, ওরা বিয়েতে কত কাবিন দেবে? তমিজ খলবলিয়ে উঠলেন, মেজাজ দেখালেন নজর আলীকেও। সেলিম আর তার বাবা চাচাও কম যান না। শুধু বলল না আলমির, বাবার শর্ত এই বিয়ে তখনই হবে যখন আলমির তার সব কথা মেনে চলবে। আলমির মেনে নিয়েছে। তমিজ খাপ ছাড়া কণ্ঠে বললেন, 5 লাখ। আমরা 15 লাখ ধরলাম। সকলে বিস্ফোরিত চোখে তাকালেন। আলমির অবিশ্বাস্য দৃষ্টি। তিনি আবারও প্রশ্ন ছুড়লেন, গহনা? নজর আলী দাঁত কেলিয়ে হেসে বললেন, 5 ভরি। আমরা 10 ভরি। বিয়ের সমস্ত খরচ আমরা বহন করব। ছেলে কি করে আপনাদের? মাসে 1 লাখ টাকা কামায়। সেলিমের চাচা বললেন। শরীফ তির্যক হেসে গর্ব করে বললেন, আমার ছেলে নিজে একটা কোম্পানির মালিক। তার কোম্পানিতে প্রায় 400 শ্রমিক কাজ করে। মাস্টার্স পরীক্ষা দিচ্ছে। বিদেশেও পড়ার জন্য যেতে পারে। আপনাদের মেয়েদের কোনো কিছু অভাব হবে না। আর আই থিঙ্ক আপনাদের মেয়েরও আমার ছেলেকে পছন্দ করে। বাকিটা ভেবে দেখুন। তমিজ পাথর বনে গেলেন। এত কিছুর কথা শুনে তার গান যেন বন্ধ হয়ে আসবে। শরীফ আশরাফ সেলিমকে প্রশ্ন ছুড়ল, এটা কি তোমার প্রথম বিয়ে? সেলিম থতমত খেয়ে বলল, হ্যাঁ। খবর পেলাম তোমার প্রথম বউ নাকি বিয়ের পরদিনই পালিয়ে গেছে। তমিজ আকাশ থেকে পড়লেন, এত বড় মিথ্যাচার! তিনি একটা সিদ্ধান্ত নিলেন। ভেতর ঘরে গিয়ে সত্যি প্রিয়তাকে প্রশ্ন করলেন। সব ঘটনাও খুলে বললেন। প্রিয়তা একরাশ জড়তা নিয়ে মাথা দিলেই সম্মতি দিল। তমিজ সেই খবর শরীফকে জানালেন। নজর আলী চট করে বলে উঠলেন, এসব ধান্দাবাজি তমিজ মিয়া। শরীফ মৃদু হাসলেন। ফোন করে ড্রাইভারকে ডেকে আনলেন। বললেন, যাও, তোমার ম্যাডামের কাছ থেকে 10 ভরি গহনা নিয়ে আসবে। আধা ঘন্টার মধ্যে আসবে। ড্রাইভার চলে যেতে পকেট থেকে চেক বই বের করে অ্যামাউন্ট লিখে সই করে রাখলেন। এই রকম আশ্চর্যজনক ঘটনা হতবিবল তমিজ। তিনি নজর আলীকে সেলিমকে নিয়ে যেতে বললেন। গায়ে পড়ে তারা কিছুক্ষণ উচ্চ বাক্য করলেন। সেলিম তো মারামারি পর্যায়ে চলে গেল। তাকে পুলিশের ভয় দেখালেন শরীফ। আচরের পর বিয়ে পড়ানো শেষ হলো। এক অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়ালো প্রিয়তা। প্রায় এশারের ওয়াক্ত হয়ে গেল বাড়ি পৌঁছানো আলমিরদের। আমেনা আশরাফ মুখে তালা মেরে বসে রইলেন। আলমির বাবার প্রতি কৃতজ্ঞ। বাসর বলতে কিছুই নেই। প্রিয়তার গায়ে তার মায়ের সবচেয়ে ভালো শাড়িটা জড়ানো। বিয়েতে কোনো অনুষ্ঠান না হলেও বৌভাতের অনুষ্ঠান হবে জাঁকজমকপূর্ণভাবে। প্রিয়তা গুটিসুটি হয়ে বসে আছে, লাজুক দৃষ্টি অবনত। আলমির এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সরি। প্রিয়তার চোখ তুলল, সাথে সাথে আবার নামিয়ে ফেলল। আলমির পুনরায় বলল, কালকের ঘটনার জন্য আমি সত্যিই সরি। মোবাইলটা কেন দিয়েছিলেন? ওটা কি এনেছ? আসলে তুমি রাগ করবে না তো বললে। প্রিয়তা নিঃশব্দে মাথায় এপাশ ওপাশ করলো। আলমি বলল, তোমার বিয়ের কথা শুনে আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। তুমি তো আর আমার কথা বলবে না, তাই আমি নিজেই নিজেকে ধরা দেওয়ার চেষ্টা করলাম। সেজন্য ফোন পাঠিয়েছিলেন? এজন্য কি কোনো উপকার হয়েছে? উল্টো আমাকে মারা খেতে হয়েছে। আর রাগ করে আব্বু বিয়েটাও একদিন এগিয়ে দিয়েছিল। আমি আসলে বুঝতে পারিনি এমনটা হবে। তোমাকে মেরেছে? অস্ফুট কণ্ঠে বলল প্রিয়তা। আলমির বলল, খুব বেশি মেরেছে? দেখি কোথায় মেরেছে। আলমির উঠে আসতে গেলে প্রিয়তা তাকে থামিয়ে দিয়ে বলল, একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। আলমির থেমে গেল। রহস্য হেসে বলল, তুমি তো অনেক চালাক, বুঝে ফেললে। প্রিয়তা বোকা বোকা চোখে চাইল। আলমির ওষ্ঠবরা হেসে প্রিয়তার কাছাকাছি এসে বলল। প্রিয়তা নিজেকে একটু সরিয়ে নিল। আলমির এক দৃষ্টে চেয়ে আছে, এক ঐন্দ্রজালিক ক্ষণ।
মাদকময় ওই নিস্তব্ধতাকে আরও প্রেমময় করে তুলছে প্রিয়তার নাজুকতা। প্রিয়তা গায়ে খয়েরি রঙের সুতি শাড়ি, তার ফর্সা ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেওয়া, গা ভর্তি গহনা। কি যে মিষ্টি লাগছে মেয়েটাকে। প্রিয়তা অন্যদিকে তাকিয়ে আছে। আলমির কণ্ঠ হাতে নামিয়ে বলল, এগুলো পরে ঘুমাতে পারবে না, আমি খুলে দেই? প্রিয়তা ভূত দেখার মতো চমকে বলল, না। তুমি কি ভয় পাচ্ছ আমাকে? প্রিয়তা কেমন করে যেন তাকালো। আলমির ফিচেল হেসে বলল, তোমাকে আজকে আমার সাথে থাকতে হবে? কি সর্বনাশা কথাটাই এই ছেলে হাসতে হাসতে বলে ফেলল। প্রিয়তা হঠাৎ কেমন ভয় করে উঠল। সে হুট করে বিছানা থেকে নেমে পালাতে চাইল। আলমির তার হাত ধরে বলল, এই কোথায় যাচ্ছ? প্রিয়তার সারা শরীরে বিদ্যুৎ দৌড়ে গেল। একটা জোরালো ঝাঁকুনি লাগলো। বরফের মতো শীতল দৃষ্টিতে সে আলমিরকে দেখতে লাগলো। আলমির আরেক হাত কাছে লাগালো। দু হাতে প্রিয়তার বাজু ধরে তাকে বিছানায় বসালো। প্রিয়তা নড়ল না। তুমি বসো, আমি এগুলো খুলে দিচ্ছি। প্রিয়তার উদ্ভাসিত দৃষ্টি, এই দৃষ্টিতে অবাধ কৌতূহল, মিষ্টি আতঙ্ক, প্রগাঢ় মায়ায় বেষ্টিত ভয়। আলমি প্রিয়তার ঘোমটা সরালো আলগোছে। খুব যতনে কানের কাছের গলার হাতের গহনাগুলো একটা একটা করে খুলে ফেলল। প্রিয়তা বসে রইল স্থবির দৃষ্টিতে। সহসা প্রিয়তার খোপা খুলে দিল আলমির। মেয়েটার ভারী চিকু ছপ করে বিছানায় পড়ল। পুরুষটি বিস্ময়ে ডুবে গেল। তোমার চুল? প্রিয়তা ভ্রু বিলাস করে বলল, কি আমার চুল? এত বড়? প্রিয়তার নাক কুচকে চুলের কিছুটা সামনে এনে থুতু ছিটালো। আলমির ভরকে গিয়ে বলল, এমন করলে কেন? আপনি আমার চুলে নজর দিলেন কেন? এখন তো আমি তোমার সব কিছুতে নজর দেব তখন। এই কথা জবাব দিতে পারল না প্রিয়তা। সে দাঁড়িয়ে পড়ল। আরে কি সমস্যা তোমার? কিছু হলে দাঁড়িয়ে যাও। আমি বাথরুমে যাব। ও, ওয়াশরুম ওইদিকে, যাও। আমি কাপড়ও বদলাবো। আচ্ছা। প্রিয়তা তার সাথে নিয়ে আসা ব্যাগ থেকে হলুদ, লাল, সবুজ রঙের একটি 3 পিস বের করলো। সাথে আলমিরের ফোন। আপনার মোবাইল। আমি ফোনটা হাতে নিল। প্রিয়তা ওয়াশরুমে চলে যায়। প্রায় 15-20 মিনিট পরে ওয়াশরুম থেকে বের হয় প্রিয়তা। আলমিরের মুগ্ধতা কমে না। প্রিয়তা এসে আলমিরের সামনে দাঁড়ায়, সালাম করে। আরে কি খুঁজছো? মা বলেছে সালাম করতে। আর কি বলেছে তোমার মা? অনেক কিছু। সে অনেক কিছুটা কি? প্রিয়তা মিহি হাসে। তার ভীষণ লজ্জা করছে। আলমির তাকে ঘুরিয়ে নিয়ে তার পিঠ ঠেকা নিজের বুকে। আলগোছে হাতের বাঁকে প্রিয়সীকে বেঁধে নেয়। চুলের বহরে নাক ডোবায়, লম্বা শ্বাস টানে। কাঁধে চিবুক রেখে বলল, বলো, আর কি কি বলেছে? সবাইকে সম্মান করতে, বড়দের সব কথা শুনতে, গুরুজনদের মেনে চলতে, শ্বশুর শাশুড়ির সেবা করতে। আর আমার কথা কিছু বলেনি? বলেছে। কি? আপনি যা বলবেন বিনা তর্কে তাই করতে। ব্যাস এতটুকুই। আর কি বলবে? প্রিয়তাকে নিজের দিকে ঘোরালো আলমির। নত মুখশ্রীতে চিবুক ধরে উঁচু করে বলল, আমাকে ভালোবাসতে বলেনি? চান? লজে সরে আসতে চায় প্রিয়তা। আলমির তাকে বুকে জড়িয়ে ধরে। গাঢ় বন্ধনে প্রিয়তার কেমন হাঁসফাঁস লাগে। দেহে কাঁপন ওঠে। প্রিয়তার সুশ্রী মুখ বিবর আজলায় তুলে ক্ষণপল অপলক চেয়ে থাকে আলমির। নিমিলিত দৃগ্দয়ে ভারী শ্বাসের উচ্ছলতা। এই বদ্ধপল্লবে আলতো করে অধৈর্য আলমির। প্রাণ প্রিয়সীর ঘন প্রশ্বাসের উষ্ণতায় হৃদয় কাঁপন ধরে পুরুষটির। সে নিজেকে রুখতে পারে না। প্রাণনারী রঞ্জিত অধরোধ তাকে টানছে। আলমিরের নেত্রোদয়ে ঘোর লেগে আসে। প্রিয়তার কম্পিত ঠোঁট জোড়াতে গহনা ভেসে সংসঙ্গ আঁকে পুরুষালী ওষ্ঠের। প্রিয় পুরুষের প্রণয় মাখা স্পর্শে কাতর হয়ে ওঠে প্রিয়তার সারা অঙ্গ। সেই অঙ্গে আলমিরের একান্ত বিচরণ। ঠাস করে ডায়েরিটা বন্ধ করে ইচ্ছা। কি এক গভীর আক্রোশে হাত পা কাঁপছে তার। মেজাজ বিক্ষিপ্ত হচ্ছে। যে ছোঁয়ায় এত অনুরক্তি, এই আসক্তি আজ পর্যন্ত সেই ছোঁয়া তার ভাগ্যে জোটেনি। প্রিয়তার জায়গায় কখন যেন নিজেকে বসিয়ে ফেলল ইরজা। তবে প্রাণপ্রিয় ভালোবাসা কেন তার হবে না? আজ আলমিরের ওপর অযাচিত ক্রোধে মনটা বিষাক্ত হটল ইরজার। প্রিয়তার জন্য এত পাগলামি, তাকে পাওয়ার এত অনুনয়। কই, পাশাপাশি শুয়ে তো তাকে কখনো এমন করে ছুঁয়ে দেয়নি আলমির। কখনো তার দিকে ওই বিমুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকেনি। তাহলে এই সম্পর্কের কি মানে? কি ভবিষ্যৎ এই সম্পর্কের, যেখানে আজ পর্যন্ত প্রিয়তাকেই আলমির ভালোবাসে? রাগে দুঃখে চোখজোড়া ভিজে উঠল ইরজার। সে প্রতিজ্ঞা করল, এই ডায়েরি আর সে পড়বে না। কেন আরেকজনের প্রেম কাহিনী পড়ে তার মনে আগুন জ্বলবে? কেন তাকে বিনিদ্র রজনী কাটাতে হবে? কেন?